রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এখনও বহাল 144 ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা পুলিশের। উৎসবের মাঝেই বিষাদের ছায়া, ছুটির দিনে সড়কে ঝরল 12 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, ঝিনাইদহে পিষে দিল বেপরোয়া বাস, নওগাঁয় মোটর সাইকেল দুর্ঘটনা। এবং দিনের পর দিন ডাস্টবিন ভাগাড়ে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। যথাযথ প্রক্রিয়া ধ্বংস না করায় বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, দায়সারা হাসপাতাল ও সিটি কর্পোরেশন। শারদ সুরে আবির রাঙিয়ে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। অশুভের দমন, মানবজাতির মঙ্গল কামনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কঠোর নিরাপত্তায় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় ঢল নামে ভক্ত অনুরাগীদের। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সহকর্মীদের সঙ্গে নিয়ে সাতিনা শারমিনের রিপোর্ট। বিসর্জন বারবার ফিরে আসার কামনায়, ত্রিলোকজয়ী মহামায়ার শক্তিকে নিজের মধ্যে ধারণ করে সব অমঙ্গল বা বিভীষিকাকে জয় করার প্রতিজ্ঞার। রাজধানীর 254টি পূজা মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় রাজধানীকে ঘিরে থাকা 3টি নদীতে। বুড়িগঙ্গার বিনাস্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, তুরাগের ধৌরঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, বালুনদের কয়েতপাড়া ঘাটসহ 10টি ঘাটে প্রতিমা নিয়ে জড়ো হন সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেশে একটা শান্তি ফিরুক, এরকম একটা কামনা আছে। সবাই মঙ্গল করুক, সবাই হাসি খুশি রাখুক, সবাই একত্রে একসাথে মিলেমিশে থাকতে পারি। বৃষ্টি দিয়ে আমাদের যত পাপ, যত স্বৈরাচারী যা কিছু আছে সব ধুয়ে নিয়ে গেলেন মা। আগে মহানগর সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। মহাশক্তিধর মায়া মায়া বিজয়া শোভাযাত্রায় তার বিসর্জনের ক্ষণ, বিসর্জনের সুর ভক্তদের মনে। বিজয় শোভাযাত্রার এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা একটি, সমস্ত অশুভ শক্তির দমন হয়ে শুভ আত্মা, শুভ শক্তি প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলুক এই বাংলাদেশকে, এই পৃথিবীকে। দেবীর বিদায়ে ঢাকঢোল আর গানের সঙ্গে নেচে গেয়ে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী মানুষ। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, গুলিস্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট, টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা। মায়ের বিদায়ে ভক্তদের আনন্দ উল্লাসের পাশাপাশি ছিল বেদনার সুরও। তাদের প্রার্থনা দেশে আসুক শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি। এদেশে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। মাতৃ আরাধনার মাধ্যমে যে আমরা নারীদেরকে আরো বেশি সম্মান দিব। এবার পুজোটা নিরাপদভাবে হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানান সনাতন ধর্মের মানুষ। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে নারীরা দেবীর শক্তিতে অনুপ্রাণিত হয়ে একে অপরের গায়ে সিঁদুর দেন। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সাতিনা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিকেল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট স্থানে বিসর্জন দেওয়া হয় প্রতিমা, কামনা করা হয় দেশ ও জাতির মঙ্গল। একে একে নিরঞ্জন করা হয় প্রতিমা। ঢাকঢোল সহ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে 5 দিনের উৎসব শেষে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের বিজয় র্যালি। শঙ্খ আর উলুধ্বনি, ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে বিভিন্ন মণ্ডপ থেকে বিভিন্ন বাহনে করে নির্দিষ্ট ঘাটে আনা হয় প্রতিমা, দেওয়া হয় বিসর্জন। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মা চলে আছে, একটু আমাদের ভিতরে খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে মার জন্য। পূজা আস্তে আস্তে বলে চলে যাচ্ছে। ধর্মের বর্ণের মানুষ একসাথে একত্র হয়েছি আমরা সবাই এই বিজয়া দশমীর মাধ্যমে। সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এর আগে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। কষ্ট ভুলে দেবীকে হাসি মুখে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ান। শেষবারের মতো দেবীর আরাধনা করেন ভক্তরা। দেশ ও বিশ্বের সবার মঙ্গল কামনা করেন তারা। পুরোটা বছর জুড়ে এই কটা দিন আমরা মাকে পাই, এই 3-4 দিনের আনন্দ হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে চলার একটা অনুপ্রেরণা। এর কাছে কামনা করছি আসছে বছর আবার ভালো হোক, সব কিছু শুভ হোক। আমরা আশা করছি খুব সুন্দরভাবেই আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে মানুষের মনের অশরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ভক্তদের বিশ্বাস স্বর্গরাজ্য থেকে যেমন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনি পৃথিবী থেকে সব অপশক্তির বিনাশ ঘটাবেন দশভুজা দুর্গা। সামনের বছর ভালোভাবে আসুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মায়ের কাছে কামনা থাকবে এভাবে যেন প্রতি বছর আবার আসে, আমরা এইভাবে আনন্দে থাকতে পারি সবাই মিলে। সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় দেবীর দশমী বিহিত পূজা, দেওয়া হয় পুষ্পাঞ্জলি। আমাদের বাংলাদেশ থেকে অশুভ শক্তির বিদায় হোক। আজ বিজয় দশমীতে সেই মার কাছে প্রার্থনা জানাই। সামনের বছর নতুন আশা, নতুন শক্তি নিয়ে দুর্গা আবারও আসবেন মর্তে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মোহাম্মদ ইউনূস, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন 7 দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে। দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়।
প্রসিকিউটর গাজী MH তামিম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই দুইটা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। ফার্মগেটের গোলাম নাফিজের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। আমরা হয়তোবা কামিং সপ্তাহে আমরা ফরমাল চার্জ দাখিল করে দিতে পারবো। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার তদন্ত প্রতিবেদন আমরা পেয়ে যাব মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী MH তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত 1/2 শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 1/2 বাড়িঘরে। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সেনাবাহিনী জানায়, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। দিনের পর দিন ডাস্টবিন কিংবা ময়লার ভাগাড়ে পড়ে থাকছে মেডিকেলের বর্জ্য। যথাযথ প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটা অমীমাংসিত। ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। কামরুল হাসানের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে, এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে, কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, শিরিষের মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তবে মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাত ঘুরতেই বেড়ে যায় ইলিশের দাম, কোনোভাবেই থামানো যাচ্ছে না দাম বাড়তির ঊর্ধ্বগতি। 5 বছরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে 57%। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। দেশের মানুষকে প্রাধান্য দিয়ে রফতানি কমিয়ে যৌক্তিক দাম নির্ধারণ আর বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশে মোট মাছ উৎপাদনে প্রায় 12% ইলিশ। গত কয়েক বছর ইলিশের সরবরাহ বাড়লেও কমেছে 2023-24 অর্থ বছরে, যদিও এককভাবে জাতীয় আয়ের সঙ্গেও যুক্ত এই মাছ। স্বাদে অনন্য মাছের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বাড়ছে। গত কয়েক বছরে এর দাম বেড়ে চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছের জন্য আসলাম কিন্তু কিনে নাই, দাম বেশি দেখে কিনে না। ভরা মৌসুম এত কিনা খুবই আমাদের জন্য দুঃখজনক। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, 2020-21 অর্থ বছরে ইলিশের খুচরা দাম ছিল কেজি প্রতি 900 থেকে 1400 টাকা। 2023-24-এ তা বেড়ে ঠেকে 1600 টাকায়। আরও বাড়তে বাড়তে 2025 সালে দাম হয় 900 থেকে 2200 টাকা। ইলিশের দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর পেছনে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, পরিবহন ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধি, মজুদ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রফতানি সহ 11টি কারণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন। মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর নীতি প্রণয়ন, সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, পাইকারি বাজারে নজরদারি ও জেলেদের সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করছে সংস্থাটি। দেশের চাহিদা প্রাধান্য দিয়ে রফতানি কমানোর পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণ ও কার্যকর করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। সরকারের উচিত ছিল একটা দাম ধরে দেয়া এবং সেই ক্ষেত্রে এই দামটা যাতে করে কার্যকরী হয় সেটা আমাদের বাজারে বিপণী বিতানে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। বাংলাদেশ থেকে 2022-23 অর্থ বছরে প্রায় 1400 টন ও 2023-24 অর্থ বছরে 801 টন ইলিশ রফতানি হয়েছে। আর চলতি বছর ভারতে 1200 টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ র্যালি করেছে ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে শেষ হয় র্যালিটি। ত্রাণবহরে বাধা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রার প্রতি সংহতিও জানায় তারা। শেষে ফিলিস্তিনে গণহত্যা ও মানবিক সহায়তায় বাধার নিন্দা জানান বক্তারা। ফিলিস্তিনের স্বাধীনতার আশা ব্যক্ত করে বক্তারা বলেছেন, ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশ। এবার দেশের বাইরের খবর। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। এর আগে নৌবহর থেকে 37 দেশের 200 জনের বেশি যাত্রীকে আটক করে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে।
গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা। প্রথমবারের মতো গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল। আটক করা হয় 2 শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর। নাদিম মারজান, সময় সংবাদ।